হ্যালো স্টুডেন্টস, হ্যালো হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? আচ্ছা, স্ক্রিন পরিষ্কার আর আমার ভয়েস ক্লিয়ার? তোমরা সকলেই তাহলে তোমাদের মোবাইল ফোন ল্যান্ডস্কেপ মোডে নিয়ে সেটাকে ফুল স্ক্রিন করে নেবে, আর সবাই খাতা কলম নিয়ে বসে যাও, আমার সাথে সাথে করবে এবং এগুলো নোট রাখবে, তোমাদের নিশ্চয়ই কাজে দেবে এগুলো। আমার আজকে দ্বিতীয় ক্লাস কোচবিহার ডিআই অফ স্কুলের পক্ষ থেকে যে নিট জয়েন্ট এন্ট্রান্স গাইডেন্সের আয়োজন করা হয়েছে, কোচিং এর আয়োজন করা হয়েছে, সেখানে আমি তোমাদের উৎপল স্যার দ্বিতীয় দিনের ক্লাসে এসেছি। তোমাদের প্রথম দিনের ক্লাসে ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে আলোচনা হয়েছিল। আজকে প্রথম দিনের ক্লাস বলতে সেটা আমার 14 তারিখের ক্লাস ছিল, আজকে 19 তারিখ আমার দ্বিতীয় ক্লাস। আজকে ইলেকট্রিক ফিল্ড সম্বন্ধে আলোচনা হবে। তোমরা তোমাদের খাতা পেন নিয়ে বসবে এবং এগুলোকে নোট রাখবে। সারা বছর এই নোটগুলো রাখলে তোমাদের অবশ্যই কাজে দেবে। আমি তাহলে তোমাদের যদি কোনো প্রবলেম হয় ভিডিওতে বা অডিওতে, তোমরা আমাকে ইনফর্ম করবে, সঙ্গে সঙ্গে আমি ঠিক করার চেষ্টা করব। যদি নেটওয়ার্কের প্রবলেম থাকে তাহলে কিছু করার থাকবে না। আর সাধারণত তোমাদের মাইক্রোফোনটা অফই রাখবে। তবে যদি মনে করো বাড়িতে সেরকম পরিবেশ আছে, কারণ তুমি বদ্ধ ঘরে তুমি করছো, ক্লাস করছো, সেই ক্ষেত্রে তুমি অন রাখতেই পারো। আর বাড়িতে যদি লোকজনের আওয়াজ টাওয়াজ থাকে সেই ক্ষেত্রে অফই রাখবে, অন্যদের ডিস্টার্ব যাতে না হয়, ব্যাপারটা এটাই। আমি বেশি কথা না বলে আমি শুরু করে দিচ্ছি তোমাদের। দেখো, এর আগের দিন পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড কি হয় সেটা আমরা দেখেছিলাম। আজকে আমরা পয়েন্ট চার্জ বলতে আগের দিন আমরা দেখেছিলাম যে বিচ্ছিন্ন কিছু আধান, তার জন্য ইলেকট্রিক ফিল্ড কত হয়, বিচ্ছিন্ন আধান সংস্থা। আজকে দেখব নিরবিচ্ছিন্ন আধান সংস্থার জন্য ইলেকট্রিক ফিল্ড। একটু ভালো করে দেখবে, অনেকেরই এই পার্টগুলো হয়তো ক্লাস 12-এ তোমরা করোনি। আজকে থিওরি পোর্শনই বেশি হবে, যেই নিট বেস, আজকে নিউমেরিক্যাল কমই হয়তো হবে। স্টার্ট করে দিচ্ছি। দেখো, নিরবিচ্ছিন্ন আধান বন্টনের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য আজকে আমাদের মূল টপিক। তারপরে আমরা ডাইপোল সম্বন্ধে একটু তোমাদের যে ধারণাগুলো আছে সেগুলো একটু আমি মনে করিয়ে দেব। নিরবিচ্ছিন্ন আধান বন্টন মানে হচ্ছে আগের দিন যে আধানগুলোর কথা বলা হয়েছিল, বিন্দু আধান। ধরো এখানে একটা বিন্দু আধান, কিউ আধান। এই আধানের জন্য কোন বিন্দুতে প্রাবল্য কত, আর দূরে, সেটা E = kq/r², এরকম ফর্মুলা ছিল, এটা বিন্দু আধানের জন্য। এবং অনেকগুলি বিন্দু আধানের জন্যই বা কোনো বিন্দুতে প্রাবল্য কত হয় সেগুলো আলোচনা হয়েছিল। এগুলোকে আমরা বলি বিচ্ছিন্ন আধান সংস্থা। দেখো, আধানগুলো অনেক দূরে আছে, প্রত্যেকটা আধানের জন্য আলাদা করে ইলেকট্রিক ফিল্ড কোনো বিন্দুতে কত হয় সেটারই ভেক্টর যোগফল করতে হয় কোনো বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে গিয়ে। আজকে নিরবিচ্ছিন্ন আধান সংস্থার কথাই পড়ব। নিরবিচ্ছিন্ন আধান সংস্থা মানে আধানগুলোর ডিস্টেন্স একেবারেই কম হবে। ধরো আমি একটা তার নিলাম, এই তারকে আমি আহিত করলাম, এটার মধ্যে ধরো প্লাস আধানে আহিত করলাম, হ্যাঁ, এবং এই আধানগুলির দূরত্ব অত্যন্ত কম, আণুবীক্ষণিক দূরত্ব, এটাকে আমরা বলবো নিরবিচ্ছিন্ন আধান বন্টন। বা আমি একটা পাত নিলাম, এরকম একটা পাত, এই পাতের মধ্যে যদি আমি আধান দিই তাহলে এটাকে আমরা বলবো নিরবিচ্ছিন্ন আধান বন্টন। বা একটা ভলিউম নিলাম, একটা আয়তন নিলাম, এটা একটা আয়তন, এর মধ্যে আমি কিছু আধান দিচ্ছি, তাহলে এটাও নিরবিচ্ছিন্ন, বিচ্ছিন্ন নয় আর কি, একসঙ্গে লেগে থাকা সমস্ত আধান। হ্যাঁ, এইসবের ক্ষেত্রে আমরা প্রাবল্য কত হয় কয়েকটা কেস আমরা দেখব। ইম্পর্টেন্ট কিছু ফর্মুলা তোমরা মনে রাখবে, আমি লিখে দেব, এবং সেগুলো তোমরা অবশ্যই নোট করে নেবে। শুরু করছি। এই নিরবিচ্ছিন্ন আধান বন্টনের ক্ষেত্রে আমরা যখন এই যে একটু আগে বললাম একটা তার বা রড, এর মধ্যে যখন আধান দেই তখন এই রড বা তারের প্রতি একক দৈর্ঘ্যের আধানকে আমরা বলি রৈখিক আধান ঘনত্ব। তোমরা জানো, এটাকে আমরা ল্যামডা দিয়ে আমরা প্রকাশ করি। ধরো ডিএল লেন্থের মধ্যে যদি
এখানে যদি ডিকিউ আধান আমরা দিই এই তারটির, তাহলে আমরা বলি রৈখিক আধান ঘনত্ব ল্যামডা ইকুয়াল টু ডিকিউ বাই ডিএল, মানে একক দৈর্ঘ্যের যে আধান। এটার ইউনিট বোঝাই যাচ্ছে, ইউনিট কি হবে? ইউনিট হবে কুলম পার মিটার। আচ্ছা, এখান থেকে তোমার যদি কোনো রডের আধান বার করতে দেয়, কোনো তারের আধান বার করতে দেয়, তাহলে তুমি কি পাচ্ছ? দেখো ডিকিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা কালারটা একটু চেঞ্জ করে নিই, অর কিউ ইজ ইকুয়াল টু আমি পাচ্ছি ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল। আর তাহলে আধান যদি বার করতে দেয়, ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল আমাদের করতে হবে। আর যদি আধান সমভাবে বন্টিত থাকে, সুষমভাবে বন্টিত থাকে, সেই ক্ষেত্রে ল্যামডা কনস্ট্যান্ট। হ্যাঁ, সুষমভাবে বন্টিত আধানের ক্ষেত্রে বন্টন সুষম হলে, হ্যাঁ সংক্ষেপে লিখছি, বন্টন সুষম হলে আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু ল্যামডা, তখন বাইরে আসবে, আর ইন্টিগ্রেশন ডিএল মানে হচ্ছে পুরো তারের দৈর্ঘ্য, মানে ল্যামডা ধরো পুরো তারের দৈর্ঘ্য আমি ক্যাপিটাল দিলাম। এইভাবে আমরা রৈখিক আধানের ক্ষেত্রে মোট আধান কোনো দণ্ডের মধ্যে কত আছে আমরা বার করতে পারি। ল্যামডা যদি সুষম হয় তাহলে ল্যামডা ইন্টু এল, আর ল্যামডা যদি আধান বন্টন যদি সুষম না হয়, কোনো জায়গার আধান ঘনত্ব বেশি, কোনো জায়গায় যদি কম হয়, সেক্ষেত্রে আমরা কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন ল্যামডা ডিএল করে করব। আচ্ছা, এই যে কিউ ইজ ইকুয়াল, তার মানে এটাই আমাদের জেনারেল সূত্র। এই জেনারেল সূত্র থেকে আমরা আধান বার করব। ঠিক একই রকম ভাবে কোনো পাতের মধ্যে, ধরো এটা একটা পাত, যে কোনো আকারের হতে পারে, এটার মধ্যে আধান আছে, এর যে আধান ঘনত্ব আমরা বলি একক ক্ষেত্রফলে আধান, এটাকে মনে হয় তলমাত্রিক ঘনত্ব বলা হয়। এই তলমাত্রিক ঘনত্ব মানে হচ্ছে একক ক্ষেত্রফলের আধান। মনে করো ডিএ ক্ষেত্রফলে, ক্ষেত্রফলটা মনে করো ডিএ, এখানে আধান আছে মনে করো ডিকিউ পরিমাণ, তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব যেটা সিগমা দিয়ে লেখা হয়, তোমাদের এগুলো জানা, ডিকিউ বাই ডিএ হয়। আচ্ছা, এবার আমাকে যদি কিউ বের করতে দেয়, তাহলে আমি ইন্টিগ্রেশন সিগমা ডিএ করব। আচ্ছা, সিগমার ইউনিট কি হবে সেটা একটু বলি। সিগমার ইউনিট হবে, দেখো কুলম পার মিটার স্কোয়ার। আধান বের করতে দিলে সিগমা ডিএ করব। সিগমা যদি সুষম হয়, এবার সিগমা সুষম হলে মানে বন্টন সুষম হলে, তখন সিগমা বাইরে আসবে ইন্টিগ্রেশনের বাইরে, তখন কিউ ইজ ইকুয়াল টু সিগমা বাইরে এলে ইন্টিগ্রেশন ডিএ হচ্ছে মানে সমগ্র ক্ষেত্রফল আমরা লিখতে পারি। তাহলে এই ক্ষেত্রে আমরা আধানের পরিমাণ আমরা কিন্তু এইভাবে বার করব। তাহলে এটা আমাদের জেনারেল সূত্র। তারপরে আধানের আয়তন মাত্রিক বন্টন, কোনো ভলিউমের মধ্যে আধান যদি থাকে, ধরো একটা স্ফিয়ার বা গোলক, কুপরিবাহী পদার্থের গোলক, অবশ্যই আয়তন মাত্রিক আধান বন্টনের ক্ষেত্রে অন্তরক পদার্থ দরকার হবে। না হলে তুমি যদি এটা যদি কন্ডাক্টর নাও, কন্ডাক্টরের ক্ষেত্রে বাইরে চলে আসবে আধান, তখন কিন্তু শুধুমাত্র ক্ষেত্রফলের উপর আধান বন্টিত থাকবে, তখন তলমাত্রিক ঘনত্বই হবে। আর যদি তুমি নন কন্ডাক্টর নাও, সেই ক্ষেত্রে আধান ভেতরে থাকা সম্ভব, মানে আয়তনের মধ্যে বন্টন থাকা সম্ভব। আচ্ছা, এবার এই ক্ষেত্রে আমরা একক আয়তনের যে আধান, সেটাকে আমরা আধানের আয়তন মাত্রিক ঘনত্ব বললি। আমি ধরে নিচ্ছি এইটুকু আয়তন হচ্ছে ডিভি, আর এখানে আধান আছে ডিকিউ। তাহলে আমরা এটাকে লিখি রো ইকুয়াল টু ডিকিউ বাই ডিভি। ঘনত্ব দেখো এবার আমরা রো দিয়ে লিখছি, ডিকিউ বাই ডিভি। এটার একক অবশ্যই বুঝতেই পারছো কি হবে, এটার একক হবে কুলম পার মিটার কিউব। এখান থেকে তোমার যদি কিউ বার করতে দেয়, তাহলে রো ডিভি, এটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হচ্ছে। আর যদি সুষম হয়, সুষম হলে আমরা কি বলবো, সুষমভাবে যদি গোটা আয়তনের মধ্যে আধান বন্টিত থাকে, সেই ক্ষেত্রে আমরা রো কে কনস্ট্যান্ট বলবো। তাহলে কিউ এর ভ্যালু আমি তখন রো ইন্টু আয়তন এভাবে আমরা প্রকাশ করব। তাহলে এটা আমরা জেনারেল সূত্র বলবো, এটা তো স্পেশাল কেস সুষম বন্টন। আচ্ছা, গেল নিরবিচ্ছিন্ন আধান বন্টন। তাহলে প্রথমটা হচ্ছে একটা তারটা যেমনই হোক, বৃত্তাকারও হতে পারে তার, মানে রিংও হতে পারে। রিং এর ক্ষেত্রে আধান বন্টন অবশ্যই আমরা রৈখিক আধান বন্টন ভাববো। একটা পাত, তার মধ্যে আধান বন্টন অবশ্যই আমরা তলমাত্রিক আধান বন্টন ভাববো।
আর আয়তন মাত্রিক আধান বন্টন ভাববো, যে ক্ষেত্রে আয়তন থাকবে, ভলিউম থাকবে। নেক্সট, এবার দেখো একটা প্রবলেম। তোমরা দেখো আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকারে বাঁকানো একটি আহিত তারের মোট আধান কত হবে যদি আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা ইকুয়াল টু ল্যামডা নট সাইন থিটা হয়। আরেকটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা নট কস থিটা, মানে দুটো অঙ্ক এখানে। আচ্ছা দেখো তাহলে কি করে আমরা করি, কি করে করব। আধান বন্টন, টোটাল আধান বার করতে হবে। তাহলে টোটাল আধান যদি বার করতে দেয়, এই যে অর্ধবৃত্তাকার তারটির মধ্যে টোটাল আধান আমাকে বার করতে হবে। তাহলে আমরা এখানে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য ধরে নিব ডিএল। ধরো এই ডিএল এর আধান হচ্ছে ডিকিউ। আচ্ছা এই দৈর্ঘ্যটা কত ডিএল। দেখো একটু আগে আমরা দেখলাম কিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন করে করব ল্যামডা ইন্টু ডিএল। এইটুকু ডিএল দৈর্ঘ্যের মধ্যে আধান, ধরো ডিকিউ আছে, এই ডিএল দৈর্ঘ্যের এখানে আধানের যে রৈখিক ঘনত্ব, এটা আমি ফর্মুলা ইউজ করছি, রৈখিক ঘনত্ব ইন্টু ডিএল করলে ল্যামডার ভ্যালুটা কত এখানে দেখো, ল্যামডা নট সাইন থিটা। ল্যামডা নট হচ্ছে কনস্ট্যান্ট, এখানে ল্যামডা নট সাইন থিটা। আমি প্রথমটা করছি, এটা 1 নম্বরটা। তাহলে সাইন থিটা কিভাবে অ্যাপ্লাই করি আমরা সেটা আমি দেখাচ্ছি। আর ডিএল মানে কি দেখো, এখানে থিটা ভ্যারিয়েবল, এই অ্যাঙ্গেলটা থিটা, থিটা কোণ দূরে এইখানে আমি একটা ডিএল দৈর্ঘ্য ধরে নিচ্ছি, যেটা নাকি এই ডিএলটা বৃত্তের কেন্দ্রে এখানে ডি থিটা কোণ উৎপন্ন করছে। ব্যাসার্ধ দেখো আর, তোমরা তো জানো কোণ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, তার মানে ডি থিটা ইজ ইকুয়াল টু চাপের দৈর্ঘ্য হচ্ছে ডিএল আর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে আমরা ডিএল কে লিখতে পারি আর ডি থিটা। তাহলে ডিএল কে আর ডি থিটা লিখতে হবে, কারণ দুটো ভ্যারিয়েবল থাকলে তো তুমি ইন্টিগ্রেশন করতে পারবে না। থিটা ভ্যারিয়েবল আছে, আবার ডিএল আছে, এখানে ডিএল কে অবশ্যই থিটা দিয়ে প্রকাশ করতে হবে। তাহলে ডিএল কে আমি আর ডি থিটা লিখছি। এইবার আমাদের ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডা নট কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট। এইবার সাইন থিটা ডি থিটা তার ইন্টিগ্রেশন হচ্ছে। ইন্টিগ্রেশন লিমিট দেখো, থিটা স্টার্ট হচ্ছে এখান থেকে, ও এর রেখা থেকে থিটা স্টার্ট। তাহলে সমগ্র পরিবাহীটা যখন তারটা যখন আমি নিব, ইন্টিগ্রেশন লিমিট হবে 0 টু পাই। তাহলে 0 টু পাই আমি ইন্টিগ্রেশন করলাম। এখন ল্যামডা নট আর, তোমরা যাদের হয়ে গেছে তারা অ্যান্সারটা আমাকে বলতে পারো যদি কারো হয়ে থাকে। হ্যাঁ দেখো ল্যামডা নট আর, এবার ল্যামডা নট আর মানে হচ্ছে, এবার এই ইন্টিগ্রেশনটা মানে হচ্ছে মাইনাস কস থিটা। তোমরা জানো মাইনাস কস থিটার তুমি ইন্টিগ্রেশন লিমিট করো মাইনাস 0 টু পাই। তাহলে মাইনাসটাকে তুমি সামনে রাখতেই পারো, ল্যামডা নট আর, আর এখানে কস পাই মাইনাস কস 0। আচ্ছা মাইনাস ল্যামডা নট আর কস পাই মানে -1, আর এদিকে -1, তাহলে -2, মাইনাসে মাইনাসে এখানে হচ্ছে আমাদের প্লাস হয়ে যাচ্ছে 2 ল্যামডা আর। তাহলে প্রথমটার অ্যান্সার, আধান বন্টন যদি ল্যামডা, আধানের রৈখিক ঘনত্ব যদি ল্যামডা নট সাইন থিটা হয়, তাহলে 2 ল্যামডা আর হচ্ছে প্রথমটার অ্যান্সার। তাহলে এখানে এখনই আমরা বলতে পারবো মনে হয় এটা 0 ল্যামডা নট আর প্রথমটা অপশনে। তাহলে এটা হচ্ছে না, কারণ এটা প্রথমটা হচ্ছে ল্যামডা নট সাইন থিটা। এটা 0 2 ল্যামডা নট আর, এটা হচ্ছে না, ল্যামডা নট আর এটা হচ্ছে না, এইটা হবে ডি নম্বর 2 ল্যামডা নট আর, এটা হচ্ছে। এবার দেখো সেকেন্ডটার কেসে রৈখিক আধান ঘনত্ব আছে, কিন্তু ওর আধান কিন্তু মোট আধান কিন্তু 0 আসবে। কি করে 0 আসবে দেখো, তুমি জাস্ট এখানে ইন্টিগ্রেশনটা, তুমি 2 নম্বরটা যদি করো, ইন্টিগ্রেশনটার চেঞ্জটা কি হচ্ছে, শুধুমাত্র ইন্টিগ্রেশন চেঞ্জ হচ্ছে ল্যামডার জায়গায় ল্যামডা নট কস থিটা লিখতে হবে। তাহলে কস থিটার ইন্টিগ্রেশন এবার সাইন থিটা আসবে, সাইন থিটার লিমিট আসবে 0 টু পাই। এবার সাইনের ইন্টিগ্রেশন লিমিট 0 টু পাই মানে হচ্ছে সাইন পাইতেও 0, সাইন 0তেও 0। তার মানে আপার লিমিট বসালে 0 আসবে, লোয়ার লিমিট বসালেও সেটাও 0 আসবে। তার মানে সেই ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে কিউ এর ভ্যালু কিন্তু টোটাল আধান কিন্তু 0 আসবে। তার মানে তোমরা নিজেরা একবার করে দেখো, এই ল্যামডার জায়গায় ল্যামডা নট কস থিটা বসিয়ে দেখো, 0 আসবে। তাহলে আমাদের ডি নম্বর অপশন কারেক্ট অপশন হচ্ছে। নেক্সট আমরা যাচ্ছি,
এবার তোমাদের আমি বলবো তোমরা এখানে একটা স্ক্রিনশট তুলে নাও। এই স্ক্রিনশট দিয়ে তোমরা এই কটা প্রবলেম চেষ্টা করবে একই রকম ভাবে। এই যে সিগমা একটা চাকতি মানে হচ্ছে পাত, তার তলমাত্রিক ঘনত্ব সিগমা নট আর বাই আর। তাই এখান থেকে তুমি টোটাল আধান তোমাকে বার করতে দিলে সিগমা ইন্টু ডিএ এটা করতে হবে। দ্বিতীয়টা একটা নিরেট অন্তরক গোলক, এর কিউ রো ইন্টু ডিভি করতে হবে। তারপরে একটা অঙ্ক, তোমরা এটা স্ক্রিনশটটা তুলে নাও। স্ক্রিনশটটা তুলে নিয়ে বাড়িতে ট্রাই করো। দেখো অ্যান্সার গুলো পাশে দেওয়া আছে। 2/3 পাই সিগমা নট আর স্কোয়ার প্রথমটা, পরেরটা হচ্ছে পাই রো নট আর কিউব, তারপরেটা হচ্ছে কে ল্যামডা বাই এ। পরের প্রবলেমটা কিন্তু ইম্পর্টেন্ট, পরের প্রবলেমটা ইম্পর্টেন্ট কম্পিটিটিভ এক্সামের জন্য। এটা তোমাদের এটা হোমওয়ার্ক, দেখো হোমওয়ার্ক দেওয়া হচ্ছে, তোমরা একটা স্ক্রিনশট তুলে নাও। হয়েছে তোলা? হ্যাঁ, এই 4টা প্রবলেমই বাড়িতে ট্রাই করো। হ্যাঁ, যাদের হবে না তারা আমাকে জানাতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা হয়তো জানোই, 79088898182। আচ্ছা, তাহলে আমরা আধান ঘন মানে ওই আধান বন্টন সম্পর্কে আমরা কিছু জানলাম। নেক্সট আমাদের ইম্পর্টেন্ট ব্যাপার, দেখো নিরবিচ্ছিন্ন আধান বন্টন। এটা সসীম দৈর্ঘ্যের একটা তার, এটা একটা তার, এটার মধ্যে মনে করো আধান আছে সুষমভাবে বন্টিত। তাহলে কোনো একটা বিন্দুতে অবশ্যই প্রাবল্য থাকবে, তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য। এই পি বিন্দুতে প্রাবল্য কত হয়, আমি ডিরেক্ট ফর্মুলা লিখব। এই তারের থেকে পি বিন্দুর লম্ব দূরত্ব হচ্ছে আর, অবশ্যই লম্ব দূরত্ব। না আমরা করব না, আমি ফর্মুলা মনে রাখতে বলবো, আমি ডিরাইভ করবো না। এগুলো ডিরাইভ করে অনেক সময় নষ্ট হবে, ডিরাইভ করা তো দরকার হবে না। হ্যাঁ, ইন্টিগ্রেশন করেই করতে হয়। পি বিন্দুতে প্রাবল্য কত হয় সেটা আমি বলছি তোমাদের। দেখো পি বিন্দুতে প্রাবল্যের দুটো উপাংশ হবে। একটা হবে এই দণ্ডের সঙ্গে লম্বভাবে এইদিকে একটা উপাংশ, এটা ই এক্স বা ই পারপেন্ডিকুলার বলতে পারো, ই এক্স বা ই পারপেন্ডিকুলার উপাংশ। আরেকটা হবে এই তারের সঙ্গে প্যারালাল, এটা ই ওয়াই বা ই প্যারালাল বলতে পারো। এই দুটো উপাংশ হয়, বা ই ওয়াইও বলতে পারো। আচ্ছা, এই ই এক্স এবং ই ওয়াই এদের মান কত হয় তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আমি প্যারালাল উপাংশটা এদিকেও হতে পারে উপর দিকেও হতে পারে, দেখতে হবে কোনটা বড়। আবার বলতে হবে এখানে এটা সসীম দৈর্ঘ্যের একটা, হ্যাঁ একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার এবং আহিত তার, সুষমভাবে আহিত তার। এই তারের জন্য আর দূরে কোনো একটা বিন্দু পি, এখানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে সেটা আমরা বলতে চাচ্ছি, আমি করব না। ফর্মুলা মনে রাখতে হবে, তোমরা একদম এগুলোকে ঠিকঠাক মনে রাখবে। দেখো পি বিন্দুতে প্রাবল্যের দুটো উপাংশ হবে, একটা ই এক্স এক্স অক্ষের দিকে, একটা ওয়াই অক্ষের দিকে। ই এক্স কে আমরা ই পারপেন্ডিকুলারও বলছি, আবার ই ওয়াই কে আমরা ই প্যারালালও বলছি, এইভাবে সাইন দিচ্ছি প্যারালাল। আচ্ছা, নিচের এই অ্যাঙ্গেলটা দেখো θ1, উপরের অ্যাঙ্গেলটা দেখো θ2। এবার তোমরা একটু ভালো করে নজর করো, θ1টা এখানে কম আছে, θ2টা বেশি আছে। তার মানে তারের দৈর্ঘ্যের উপরের অংশটা বেশি আছে নিচের অংশের চাইতে। সেই জন্য উলম্ব উপাংশ যেটা ই প্যারালাল সেটা নিচের দিকে হবে। উপর দিকের অংশের জন্য প্রাবল্য নিচের দিকে, নিচের দিকের অংশের জন্য প্রাবল্য অ্যাকচুয়ালি উপর দিকে। নেট রেজাল্টেন্ট যেটা হবে সেটা নিচের দিকে হবে, কারণ উপর দিকের জন্য প্রাবল্য বেশি। তাহলে এই যে ই এক্স আর ই ওয়াই এর মান কত হবে, তোমরা এই দুটো উপাংশের মান তোমাদের মনে রাখতে হবে। প্রথম হচ্ছে ই এক্স বা ই পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, ই এর ই পি বিন্দুতে প্রাবল্য মনে রাখবে কে ল্যামডা বাই আর, এটার রৈখিক ঘনত্ব, আধানের রৈখিক ঘনত্ব ল্যামডা, ইন্টু সাইন θ1
প্লাস সাইন থিটা 2, এটা হচ্ছে ফর্মুলা। এবং প্যারালাল কম্পোনেন্ট যেটা ওয়াই অক্ষ বরাবর, সেটা হচ্ছে ই প্যারালাল যদি আমি লিখি সেটা হবে কে ল্যামডা বাই আর কস থিটা 1, যে অ্যাঙ্গেলটা ছোট সেটা আগে লিখতে হবে, মাইনাস কস থিটা 2, কসের ছোট অ্যাঙ্গেলে বড় ভ্যালু। এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা, এই দুটো কম্পোনেন্ট। এবার এদের রেজাল্টেন্ট কোন দিকে হবে? রেজাল্টেন্ট তো হবে এইদিকে, এটা ই নেট। যদি ই নেট এটা বলা হয়, ই নেটের ভ্যালুটা আসবে, রেজাল্টেন্ট যেটা সেটা হচ্ছে 2k ল্যামডা। তার মানে কি করে পাবে তুমি ই নেট? কি করে পাবে? রুট ওভার ই এক্স স্কোয়ার প্লাস, হ্যাঁ, ভেক্টর সামেশন স্কোয়ার রুট ই এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, এটা করতে হবে, তাই না? এরা লম্বভাবে দুটো ভেক্টর আছে, তাদের রেজাল্টেন্ট তাহলে কি হবে? রুট ওভার ই এক্স স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। এটা করলে আসবে কে ল্যামডা বাই আর ইন্টু সাইন থিটা, এটা 2k ল্যামডা বাই আর সাইন থিটা 1 প্লাস থিটা 2 বাই 2। এটা হবে ই নেটের ফর্মুলা। তোমরা ডিরেক্ট মনে রাখবে। কি করে আসলো, ইন্টিগ্রেশন করে আসে, সেটা করে আমি তোর সময় নষ্ট করব না এখন। দেখো, সসীম দৈর্ঘ্যের ক্ষেত্রে, তার যদি সসীম দৈর্ঘ্য হয় সেই ক্ষেত্রে, আচ্ছা আমি একটু পিছিয়ে যাই, ছবিটাই হয়ে যাচ্ছে, মোবাইলটাই পিছিয়ে নিই। সসীম দৈর্ঘ্যের তারের ক্ষেত্রে আমাদের এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের দুটি উপাংশ এবং নেট প্রাবল্য। এই ক্ষেত্রে অসীম যদি তারের দৈর্ঘ্য হয় বা অর্ধ অসীম যদি তারের দৈর্ঘ্য হয়, সেটা কি হবে? দেখো, স্পেশাল কেসে আমরা যাচ্ছি, তাহলে ফর্মুলা মনে রাখতে হচ্ছে আমাকে, দুটো উপাংশ এটা। এবার আসো, নিশ্চয়ই তোমাদের হয়ে গেছে। নেক্সট, হ্যাঁ, এবার তারের দৈর্ঘ্যটি যদি অসীম হয়, অসীম দৈর্ঘ্যের তারের জন্য দেখো, এই তারটা উপর দিকে অসীম দৈর্ঘ্য পর্যন্ত চলে যাবে, নিচের দিকে অসীম দৈর্ঘ্য পর্যন্ত চলে যাবে। তাহলে থিটা 1 এর ভ্যালু আমি যদি অসীম পর্যন্ত বাড়াতেই থাকি, মানে এদিকে যদি বাড়াতে থাকে, তাহলে থিটা 1 এর ভ্যালু দেখো আস্তে আস্তে বাড়ছে। থিটা 1 এইটুকু ছিল, তারপরে এইটুকু, তারপরে এইটুকু, আস্তে আস্তে বাড়ছে। তাহলে অসীম পর্যন্ত গেলে থিটা 1 এর ভ্যালু হবে 90 ডিগ্রি। ঠিক সিমিলারলি উপর দিকে যদি অসীম পর্যন্ত চলে যায় তার, সুষমভাবে আহিত কোনো তার অসীম দৈর্ঘ্যের যদি হয়, থিটা 2 হবে 90 ডিগ্রি। তাহলে এই ক্ষেত্রে থিটা 1 এবং থিটা 2 দুটোই হবে 90 ডিগ্রি। তাহলে এখানে ই এক্স কম্পোনেন্টটা কি হবে? ই এক্স কম্পোনেন্ট এইমাত্র আমরা দেখলাম যে কে ল্যামডা বাই আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, মানে সাইন 90 প্লাস সাইন 90, মানে 1 প্লাস 1। তার মানে হচ্ছে আমাদের 2k ল্যামডা বাই আর। এটা হচ্ছে এক্স কম্পোনেন্ট বা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট। আচ্ছা, এই এক্স কম্পোনেন্ট হলো অসীম দৈর্ঘ্যের তারের জন্য। দেখো, তোমাদের এটা পরিচিত, গসের থিওরেম থেকে অসীম দৈর্ঘ্যের তারের জন্য কোনো বিন্দুতে প্রাবল্য আমরা দেখেছিলাম যে 2k ল্যামডা বাই আর, যাদের পড়া আছে তোমরা জানো এটা। আবার এবার ই ওয়াইটা যদি করি আমরা, তাহলে কি হবে? ওয়াই কম্পোনেন্টটা কে ল্যামডা বাই আর কস থিটা 1, মানে কস 90, মাইনাস কস থিটা 2, আবারও 90, কস 90 0। তার মানে দেখো ইউআই কম্পোনেন্ট কিন্তু এখানে 0। তাহলে যখন অসীম দৈর্ঘ্যের তার হচ্ছে, তখন কোনো বিন্দুতে প্রাবল্য শুধুমাত্র লম্ব যে কম্পোনেন্টটা থাকে, পারপেন্ডিকুলার যে কম্পোনেন্ট, সেটাই শুধু থাকে, অন্যটা 0 হয়। তার মানে এটাই ই নেট। তাহলে ই নেট যদি বলা হয় অসীম দৈর্ঘ্যের তারের জন্য, ইউআই তো 0ই হচ্ছে, এদিকে কোনো কম্পোনেন্ট থাকছে না, এদিকে থাকছে না, শুধুমাত্র এদিকে থাকছে। ই নেট মানেই হচ্ছে এখানে 2k ল্যামডা বাই আর, অসীম দৈর্ঘ্যের তার যদি হয়। তোমরা গস থিওরেম থেকে অসীম দৈর্ঘ্যের তারের জন্য প্রাবল্য তোমরা শিখেছো, ওখানে দেখবে এটাই এসছে। তাহলে তোমার কিন্তু সসীম দৈর্ঘ্যের তারের জন্য প্রাবল্য, এটা মনে রাখো, তাহলে অসীম টসীম সবই পাবে।
যে কোনো অ্যাঙ্গেলের জন্য পাবে, নির্দিষ্ট দৈর্ঘ্যের জন্যও পাবে। এবার যদি আমরা বলি অর্ধ অসীম, দেখো এখানে একটা ছবিতে দেখানো আছে, এটা অর্ধ অসীম, উপর দিকে কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে। হ্যাঁ, তারটা এখানে ড্র করা হয়নি। উপর দিকে যদি অসীম পর্যন্ত চলে যায়, এখানে শেষ, একটা এন্ডে শেষ তারটা। আর এই এন্ডেই পি বিন্দু, এখানে পি বিন্দুতে প্রাবল্য আমাকে, আমি যে ফর্মুলাগুলো আমরা লিখছি সেগুলো কিন্তু ডিরেক্টলি মনে রাখতে হবে, এগুলো পরীক্ষার হলেই কখনোই মানে বের করা যাবে না। এখানে দেখো θ1 এর ভ্যালুটা 0 আছে, এখান থেকে স্টার্ট, আর এর সঙ্গে যে অ্যাঙ্গেল সেটা θ1 হয়, মানে নিচের লোয়ার এন্ডের যে অ্যাঙ্গেল সেটা θ1 হয়, লোয়ার এন্ডের আর এর সাথে অ্যাঙ্গেল তো 0। আর যখন এটা অসীম দৈর্ঘ্য পর্যন্ত চলে যাবে, θ2 এর ভ্যালুটা বাড়তে বাড়তে 90 হবে, θ2 হলো 90। তাহলে দেখো এইবার EX EY কত হবে, এইবার EX EY সেটা কত হবে সেটা একটু দেখতে চাচ্ছি। ইম্পর্টেন্ট ব্যাপার কিন্তু এগুলো সব, যারা কম্পিটিটিভ এক্সাম দেবে। দেখো EX কম্পোনেন্ট, এই কম্পোনেন্টটা সেটা হবে কে ল্যামডা বাই আর সাইন 0 প্লাস সাইন 90, সাইন 91 মানে কে ল্যামডা বাই আর হচ্ছে EX। কারো মাইক্রোফোনে আওয়াজ হচ্ছে, তুমি মাইক্রোফোনটা বন্ধ করো। দেখো তাহলে EX কম্পোনেন্টটা এটা হচ্ছে। ঠিক সিমিলারলি EY কম্পোনেন্ট কিন্তু এদিকে হবে, উপর দিকে যদি তার থাকে তাহলে EY কম্পোনেন্ট নিচের দিকে হবে, কারণ ধনাত্মক আধান, ঋণাত্মক আধান হলে উপর দিকে হবে। আচ্ছা, এবার EY কত হবে, EY এর ফর্মুলা আমাদের ছিল কে ল্যামডা বাই আর কস θ1 মানে কস 0 মাইনাস কস 90, তার মানে cos 0 1 cos 90 0, এটাও কে ল্যামডা বাই আর। অর্ধ অসীম তারের ক্ষেত্রে দুটো কম্পোনেন্টই ইকুয়াল আসে, কে ল্যামডা বাই আর ডিরেক্ট মনে রাখতে হবে যদি পরীক্ষা দাও। এবং ইনেট তাহলে কত হবে, ইনেট তাহলে এদিকে হবে, ইনেট হবে দুটো ইকুয়াল ভেক্টরের লব্ধি, তাও লম্ব ভাবে আছে, √2 কে ল্যামডা বাই আর, এটা হচ্ছে ই নেট। এটা স্কোয়ার প্লাস স্কোয়ার রুট করে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার করলে এটা আসবে। তাহলে অর্ধ অসীম তারের জন্য প্রতিটি কম্পোনেন্ট একটা প্রান্তে অবশ্যই কে ল্যামডা বাই আর, এবং ই নেট হবে √2 কে ল্যামডা বাই আর। তোমরা বুঝতে পারছো, শুনতে পাচ্ছ? আচ্ছা, একদম সুন্দর করে নোট রাখো, খুব দরকার। দেখো এই যে দুটি অর্ধ অসীম তারের রৈখিক আধান ঘনত্ব ল্যামডা, আচ্ছা এই দুটো তারই কিন্তু অর্ধ অসীম, এটাও অসীম দিকে বিস্তৃত, এটাও অসীম দিকে বিস্তৃত, আর এইখানে শেষ, তুমি দেখতে পাচ্ছ এখানে শেষ। এই দুটি তার ধনাত্মক আধানে আহিত। তাহলে ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে নির্ণয় করো। তোমরা যারা থিওরিটা বুঝেছো তোমরা করার চেষ্টা করো, আমি করছি, যাদের হয়ে যাবে অ্যান্সারটা একটু বলবে। হ্যাঁ, A B C D অপশনের মধ্যে কোনটা হয় দেখো, আমি করছি। আমি এই যে তার দুটো বা রড দুটোর নামকরণ করছি একটু, একটা 1 নম্বর রড, একটা 2 নম্বর রড। এবার ও বিন্দুটাকে আমি এইখানে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য, বোঝার জন্য। 1 নম্বর রডের জন্য দুটো কম্পোনেন্ট হবে, 1 নম্বর রডের জন্য দুটো কম্পোনেন্ট, একটা হবে এই দিকে ও বিন্দুতে, কিন্তু ও বিন্দুটা এখানে সরিয়ে নিয়ে আসছি আমি। হ্যাঁ, একটা এইদিকে কম্পোনেন্ট হবে, এই যে 1 নম্বর রডের জন্য এইদিকে কম্পোনেন্ট হবে একটা, আর একটা ওই দিকে উপর দিকে হবে। তাহলে এটা 1 নম্বর রডের জন্য EX আর EY, এটা 1 নম্বর রডের জন্য। তোমাদেরকে বোঝানোর জন্য আমি এভাবে করছি, আমি অনেক আগে করে ফেলতে পারতাম। এবার 2 নম্বর রডের জন্য একটা হবে EYটা এই দিক হবে, 2 নম্বর রড তো এইভাবে আছে, এই দিকে হবে 2 নম্বর রড EYটা, আর EXটা হবে এই দিক,
বুঝতে পারছো? তাহলে 2 নম্বর রডের জন্য ই ওয়াই হচ্ছে এইদিকে আর ই এক্সটা হচ্ছে এইদিকে। এই যে এইমাত্র আমরা দেখলাম একটা রড, মনে করো এখানে শেষ, এইদিকে অসীম, এটা প্লাস আধানে আহিত, তাহলে এইখানে প্রাবল্য কোন দিকে হবে? দুটো কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট এইদিকে, একটা কম্পোনেন্ট এইদিকে, একটা বাইরের দিকে লম্ব হবে আর একটা হচ্ছে ওই তারের সঙ্গে বা রডের সঙ্গে প্যারালালি, হ্যাঁ, রড যেদিকে আছে তার বিপরীত দিকে। তাহলে এটা এবার দেখো সবগুলো, এটা হচ্ছে ই এক্স কম্পোনেন্ট 2 নম্বর রডের জন্য। তাহলে দেখো, এবং সবগুলোর ভ্যালুই তো ই কে ল্যামডা বাই আর, কে ল্যামডা বাই আর। এইমাত্র দেখলাম তো আমরা দুটো কম্পোনেন্ট কে ল্যামডা বাই আর করে হয়, এটাও কে ল্যামডা বাই আর। একই বিন্দুতে 4টি ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোণে আছে, তাহলে রেজাল্টেন্ট হবে এখানকার ই হবে, ই নেট হবে ওই বিন্দুতে 0। না 0 হবে, 0 হবে তো, সব তো ইকুয়াল। এই ফার্স্ট রডের জন্য একটা এইদিকে, একটা এইদিকে, হ্যাঁ ক্যান্সেল আউট হবে। সেকেন্ড রডের জন্য একটা এইদিকে, সেকেন্ড রডের জন্য একটা এইদিকে, একটা এইদিকে, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। দেখো কিচ্ছু করার নেই, একদম 0। যাদের জানা থাকবে ডিরেক্টলি 0 বসিয়ে দেবে, কোনো টাইম ওয়েস্ট করবে না। তাহলে অপশন নম্বর ডি কারেক্ট। আশা করি বুঝলে। নেক্সট থিওরিটিক্যাল পোর্শনে চলে যাচ্ছি। এবার দেখো, বৃত্তচাপের আকারে বাঁকানো কোনো তার, মানে আহিত তার, অবশ্যই মনে করো এটাকে পজিটিভ আধান আছে, এর আধানের রৈখিক ঘনত্ব হচ্ছে ল্যামডা, সুষমভাবে আহিত। এর জন্য কেন্দ্রে, এই বৃত্তচাপের কেন্দ্রে এইখানে প্রাবল্য কত? কেন্দ্র কিন্তু এখানেও ইন্টিগ্রেশন করেই করতে হয়। বৃত্তচাপের ব্যাসার্ধ আর দেওয়া আছে, আমি ডিরেক্টলি ফর্মুলা লিখব, ই ইকুয়াল টু, দেখো ই ইকুয়াল টু 2k ল্যামডা বাই আর সাইন, এই চাপ কত কোণ উৎপন্ন করছে কেন্দ্রে? ফাই, এখানে 5/2 হবে, সাইন 5/2। এইটা হচ্ছে ই। বাকি এই কম্পোনেন্ট গুলো ক্যান্সেল আউট হয়ে যাবে, একটাই কম্পোনেন্ট থাকবে। এবং ই এর ডিরেকশনটা কোন দিকে দেখছো? বাইসেক্টরের দিকে, মানে তারকে বাই কোণের যে বাইসেক্টর সেই বরাবর হবে। ধরো এটা পজিটিভ আধানে একটা তার, এখানে কেন্দ্র, এই যে বাইসেক্টর সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক বরাবর হবে, এটা বাইরের দিকে হবে, সেই ই এর ভ্যালু হচ্ছে এইটা। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা বৃত্তচাপের জন্য। কেন্দ্রে কিন্তু মনে রাখতে হবে, বৃত্তচাপের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র। যদি মাইনাস আধানে আহিত হয়, তাহলে ধরো যদি মাইনাস আধানে আহিত হয়, এটা মাইনাস মাইনাস যদি আমি বলি, তাহলে এই কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের মান তো ওটাই হবে, শুধু ডিরেকশনটা এদিকে হবে। হ্যাঁ, এখন আমরা এর দু একটা স্পেশাল কেস একটু দেখি। তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, মনে রাখতে হবে। স্পেশাল কেসে আসো। দেখো স্পেশাল কেস, যদি বৃত্তচাপটা 1/4 দৈর্ঘ্যের হয়, এইটুকু দৈর্ঘ্যের, এটা বৃত্তচাপ, তাহলে আমরা ই ইকুয়াল টু, তাহলে বাইসেক্টর দিকেই হবে, ই ইকুয়াল টু কে 2k ল্যামডা বাই আর সাইন কত হয়? 90 ডিগ্রি আছে, 1/4 মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে এখানে, তাহলে 90 ডিগ্রি বাই 2 মানে 45 ডিগ্রি। 45 ডিগ্রি মানে হচ্ছে 2k ল্যামডা বাই আর, এখানে 1/√2। তার মানে দেখো √2 ইন্টু কে ল্যামডা বাই আর, ডিরেক্টলি মুখস্থ রাখবো 1/4 তারের বৃত্তচাপের জন্য আহিত কোন তারের জন্য তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হয়, নেটটা এটা। এখন তোমার যদি এটা কখনো কম্পোনেন্টে করার ইচ্ছা থাকে, এটার দুটো কম্পোনেন্ট হবে, এটা তো এই বরাবর হচ্ছে, এদিকে একটা এক্স কম্পোনেন্ট তুমি নাম দিতেই পারো ই এক্স, এইদিকে ই ওয়াই তুমি নাম দিতেই পারো। তাহলে ভেক্টর থেকে দুটো কম্পোনেন্ট আমরা লিখতেই পারি এখানে,
ই এক্স বা তুমি ই ভেক্টর বিন্দুতে লেখো আই ক্যাপ ই এক্স, ই এক্স এর ভ্যালু এখানে কত হবে? রেজাল্টেন্টটা হচ্ছে √2 k ল্যামডা বাই আর, তাহলে ই এক্স এর ভ্যালু হচ্ছে k ল্যামডা বাই আর, এবং জে ক্যাপ ই ওয়াই হচ্ছে এটাও k ল্যামডা বাই আর। k ল্যামডা বাই আর তার মানে কি ই এক্স এর ম্যাগনিটিউড k ল্যামডা বাই আর, ই ওয়াই এর ম্যাগনিটিউড k ল্যামডা বাই আর, সেই জন্যই রেজাল্টেন্ট √2 k ল্যামডা বাই আর। তাহলে ই ভেক্টর হিসাবে আই ক্যাপ এই এই আমাদের এই ফিগার অনুযায়ী আই ক্যাপ k ল্যামডা বাই আর প্লাস জে ক্যাপ k ল্যামডা বাই আর ভেক্টর দিয়ে লিখলে এটা, বা তুমি যদি কম্পোনেন্ট হিসাবে লিখতে চাও 1/4 বৃত্তচাপের ক্ষেত্রে আহিত √2 k ল্যামডা বাই আর, এটা নেট, মনে রেখো ভ্যালু। এবার যদি অর্ধবৃত্তাকার হয়, দেখো দ্বিতীয় কেস অর্ধবৃত্তাকার প্লাস আধানে আহিত, তাহলে বাইসেক্টর তো এইদিকে, তড়িৎ ক্ষেত্র তো এইদিকে হবে। এবার ই এর ভ্যালু কত হবে? ওটাই তো ফর্মুলা আমাদের, 2k ল্যামডা বাই আর, অ্যাঙ্গেল হচ্ছে এখানে পাই, মানে সাইন পাই বাই 2 মানে সাইন 90, তার মানে হচ্ছে 2k ল্যামডা বাই আর অর্ধবৃত্তাকারের ক্ষেত্রে। এটা কম্পোনেন্ট হবে না এই ফিগার অনুযায়ী। এইবার পূর্ণবৃত্তাকার রিং এর ক্ষেত্রে কেন্দ্রে, সবই কিন্তু কেন্দ্রের কথা বলা হচ্ছে, ইকুয়াল টু 2k ল্যামডা বাই আর সাইন, পূর্ণবৃত্ত মানে হচ্ছে অ্যাঙ্গেল কত? 2 পাই, 2 পাই বাই 2 মানে সাইন পাই আসছে, সাইন পাই তো 0। তার মানে দেখো আহিত কোনো সুষমভাবে আহিত এবং একই জাতীয় আধানে আহিত, সুষমভাবে একই জাতীয় আধানে আহিত কোন তারের, মানে বৃত্তাকার তারের কেন্দ্রে তড়িৎ ক্ষেত্র 0, তো হবেই, ক্যান্সেল আউট হবে, সব ক্যান্সেল আউট হবে। তুমি স্মল এলিমেন্টের আধান ধরলে সব বিপরীত দিকে ক্রিয়া করে মোট এখানে 0ই আসবে। নেক্সট, তাহলে আমরা ফর্মুলা একটু মনে রাখবো। মেইন এটা জেনারেল। এবার বিশেষ ক্ষেত্র যদি 1/4 হয় তাহলে √2 k ল্যামডা বাই আর ইনেটটা, আর যদি অর্ধবৃত্তাকার হয় তাহলে 2k ল্যামডা বাই আর, আর পূর্ণবৃত্তাকার হলে তো কেন্দ্রে 0ই হয়, সবই কেন্দ্রের জন্য। এবার আসো একটা প্রবলেম, দেখো সুন্দর একটা প্রবলেম, এটা না একবার আইআইটিতে এসছে, এত সহজ, দেখো আইআইটিতে এসছে এই প্রবলেমটা। আগের দিনের আইআইটি গুলো তো সেগুলোই তো জয়েন্ট নিটে আসে। দেখো এইখানে একটা অর্ধবৃত্তাকার তার দেখা যাচ্ছে, এটার না একটি অংশ হাফ পজিটিভ আধানে আহিত, খেয়াল করো, আর বাকি মাইনাস ল্যামডা আধান আছে, তার মানে এখানে মাইনাস আধানে আহিত। এখন ও বিন্দুতে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য নির্ণয় করতে হবে। আমি এখানে অর্ধবৃত্তাকার ধরে করতে পারবো না, কারণ আধানগুলো আলাদা আলাদা, তাদের জন্য এই আধানগুলোর জন্য যে তড়িৎ ক্ষেত্র সেটা ডিরেকশন আলাদা আলাদা হবে। সেই জন্য আমরা কোয়ার্টার সার্কেল 1/4 ধরে আমরা করব। 1/4 ধরা মানে কি? দেখো 1/4 আমরা পজিটিভ 1/4 যদি ধরি, তার জন্য ই কোন দিকে হবে? তার জন্য ই হবে এইদিকে, ধরো এটা E1। আবার নেগেটিভ 1/4 যদি ধরি আমরা, সেটা হবে E2 এইদিকে, হলো। এবার রেজাল্টেন্ট, এই দুটো তো ইকুয়ালি হবে, আধান ঘনত্ব একই, রেজাল্টেন্ট যেটা হবে সেটা হবে এইদিকে ইনেট। তাহলে এটা এই ইনেট, দেখো E1 আর E2-র মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, ইনেট যেটা স্কোয়ার রুট E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার, এটাই হবে। আচ্ছা, তাহলে এবার দেখো E1টা কত? পজিটিভ 1/4 জন্য E1 ইজ ইকুয়াল টু, তোমরা তো জানো, √2 k ল্যামডা বাই আর। ঠিক E2ও তো তাই, E2 হচ্ছে √2 k ল্যামডা বাই আর। তাহলে E1 E2 হয়ে গেল আমাদের। তাহলে E কত? E হবে
এই দুইটা 90 ডিগ্রিতে আছে, তাহলে √2 ইন্টু, এবং দুইটা সমান আছে, দেখো √2 কে ল্যামডা বাই আর, √2 কে ল্যামডা বাই আর দুটো সমান, তাহলে √2 ইন্টু √2 কে ল্যামডা বাই আর। 90 ডিগ্রিতে থাকলে ভেক্টর তোমরা জানো √2 টাইমস হয় প্রতিটির রেজাল্টেন্ট, তার মানে এখানে 2 কে ল্যামডা বাই আর, এটা হচ্ছে ইনেট। হ্যাঁ, তার ডিরেকশন কোন দিকে? তার ডিরেকশন হচ্ছে, দেখো এই ফিগার অনুযায়ী যদি এরকম ফিগার থাকে, তুমি ই ভেক্টর হিসাবে লিখলে তুমি কি লিখবে? 2 কে ল্যামডা বাই আর দিয়ে আমি আই ক্যাপ দিব, ভেক্টর হিসাবে লিখলে হলো, তাহলে সহজ ছিল। নেক্সট একটা প্রবলেম দেখো, এই প্রবলেমটাতে এখানে দুটোর মিক্সড আছে, অর্ধ অসীম তার দুটো আছে, এখানে দুটো অর্ধ অসীম তার আছে এবং একটা 1/4 বৃত্তচাপ আছে। এইটা একটা অর্ধ অসীম তার, এইটা একটা, এই বিন্দু থেকে এইদিকে একটা অর্ধ অসীম তার, তারপরে এটা হচ্ছে 1/4। একটু আগে অঙ্ক করা হলো এই অর্ধ অসীম তার 1 নম্বর তার আর 2 নম্বর তারের জন্য ও বিন্দুতে ডিস্টেন্স দেখো আর আর একই ডিস্টেন্স, ও বিন্দুতে প্রাবল্য এই দুটোর জন্য অর্ধ অসীমের জন্য 0 হয়। দেখো করলাম তো, মনে আছে তো? হ্যাঁ, এই যে এই বিন্দুতে 0 হয়েছিল, ঠিক এইরকমই অর্ধ অসীমের জন্য দুটো অর্ধ অসীম জন্য 0। দেখো তাহলে আমাকে ওটা ভাবতেই হলো না, এটা ভাবতেই হলো না, শুধুমাত্র 1/4 যে আছে এখানে 1/4 তারটুকু আছে, এইটার আধানের জন্য প্রাবল্য এইদিকে, এটাই হবে অ্যান্সার। কোয়ার্টারের জন্য কত? কোয়ার্টারের জন্য আমরা জানি √2 কে ল্যামডা বাই আর, এটাই অ্যান্সার। এখন আমরা অপশনগুলোতে দেখতে পাচ্ছি কেটাকে 1/4πε0 আমাকে বসাতে হবে, তারপরে ল্যামডা বাই আর, আর এটা ল্যামডা বাই 2√2 πε0 ইন্টু আর হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ই। দেখো কোন অপশনটা? ডি নম্বর অপশন হচ্ছে। তাহলে দেখে মনে হচ্ছিল অনেক কঠিন, দুটো অর্ধ অসীমের জন্য ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, শুধুমাত্র 1/4 যে তারটুকু রয়েছে তার জন্য যে প্রাবল্য সেটাই হবে অ্যান্সার এখানে। নেক্সট, এবার দেখো সুষমভাবে আহিত একটি বৃত্তাকার রিং বা বলয়, এতক্ষণ আমরা কেন্দ্রে, কোন রিং বা বলয়ের কেন্দ্রে বা বৃত্তচাপের কেন্দ্রে আমরা প্রাবল্যের কথা বলছিলাম, এখন কেন্দ্র না, এখন হচ্ছে অক্ষ। ধরো এটা একটা রিং বা বলয় আহিত, এটা হচ্ছে অক্ষ, এই অক্ষের উপর কোনো বিন্দুতে প্রাবল্য, এটা আমরা বোঝাতে যাচ্ছি। এবং তার কি ফর্মুলা হয় এটা হয়তো তোমাদের অনেকেরই জানা আছে। দেখো অক্ষের উপর পি বিন্দুতে প্রাবল্য, এখানে প্রাবল্য একই দিকেই হবে, এই দিকেই হবে, সেই ই এর ভ্যালু হয় কে কিউ, মানে এটার আধান যদি কিউ হয়, ইন্টু এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর হচ্ছে এই রিংটির ব্যাসার্ধ, এ টু দি পাওয়ার 3/2। এইটা হয় কেন্দ্র থেকে এক্স দূরে অক্ষের উপরে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য এই দিকে হবে তখনই যখন এটা পজিটিভ আধানে আহিত হবে, এটা পজিটিভ আধান, আর যদি নেগেটিভ আধান হয় তাহলে উল্টো দিকে হবে এর ডিরেকশন। তাহলে ই এর মান এইটা, একটা জেনারেল সূত্র। এখন তোমাকে যদি বলে এই জেনারেল সূত্র থেকে কয়েকটা কেস দেখো, রিং এর কেন্দ্র মানে হচ্ছে এক্স এর ভ্যালু 0 তুমি বসাবে, এক্স এর ভ্যালু 0 বসালে কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য 0 হয়। কেন্দ্রে যে 0 হয় সেটা কিন্তু আমরা একটু আগেও দেখেছি আর্কের ক্ষেত্রে। এইবার দ্বিতীয় কেস দেখো, কেন্দ্র থেকে যখন দূরত্ব অনেক বেশি, এক্স এর মান এই বৃত্তাকার রিং এর ব্যাসার্ধের তুলনায় যখন অনেক বেশি, তখন এই আর স্কোয়ার টার্মটাকে আমি নেগলেক্ট করব। আর স্কোয়ার টার্মটাকে নেগলেক্ট করলে উপরে কে কিউ এক্স থাকছে আর নিচে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে এক্স কিউব থাকছে,
তার মানে এটা হচ্ছে কে কিউ বাই এক্স স্কোয়ার। তার মানে দেখো এইটা কি ব্যাপার হচ্ছে, বিন্দু আধানের মতো। তার মানে যখন অসীম দূরে প্রাবল্য, অনেক দূরে প্রাবল্য সরি, তখন বিন্দু আধানের জন্য যে প্রাবল্য তার মতোই সূত্রটা দাঁড়ায়। তার মানে এখানে ই ভ্যারিস 1/x স্কোয়ার, অনেক দূরে প্রাবল্য ই ভ্যারিস এক্স স্কোয়ার। অসীম দূরে প্রাবল্য, দূরত্ব যদি অসীম হয় তাহলে ই হচ্ছে নিয়ারলি 0, এক্স যদি অসীম হয় তাহলে এক্স ই হবে 0, অসীম দূরত্বে প্রাবল্য শূন্য হয়ে যাবে। তাহলে এটা কেন্দ্র থেকে অনেক দূরে। তারপরে দেখো কেন্দ্রের কাছাকাছি যদি হয় কোনো বিন্দু, এটা কেন্দ্র কাছাকাছি বিন্দু, সেই ক্ষেত্রে আর ই অনেক বড়, এক্সটাই ছোট। তাহলে এই ফর্মুলার থেকে এখন আমরা এক্স স্কোয়ার যেটা সেটাকে নেগলেক্ট করব। তাহলে ই ইকুয়াল টু আমাদের উপরে আছে কে কিউ এক্স, তাই বলে এটা করা যাবে না, এক্স স্কোয়ারটাকে করতে হচ্ছে। আর এখানে আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মানে আর কিউব হচ্ছে কে কে কিউ বাই আর কিউব। একটা বিষয় দেখো, যখন কাছের কোনো বিন্দুতে প্রাবল্য ই সমানুপাতিক এক্স হচ্ছে, মানে সরলরৈখিক গ্রাফ হবে এখানে কাছের বিন্দুতে, ই এর সঙ্গে এক্স ডিরেক্টলি প্রপোর্শনাল। এইবার যদি বলা হয় ই, তাহলে দেখো একটা বিষয় এখানে খেয়াল করো, কেন্দ্রে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য শূন্য, সেন্টারে সেন্টারে শূন্য, আবার ই অসীম দূরেও শূন্য, আবার কোনো জায়গায় প্রাবল্য আছে, পি বিন্দুতে প্রাবল্য আছে, এক্স বিন্দুতে প্রাবল্য আছে, তার মানে কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম প্রাবল্য হবে এখানে। কেন্দ্রেও শূন্য, অসীম দূরেও শূন্য, তাহলে কোনো একটা জায়গায় ম্যাক্সিমাম প্রাবল্য। সেই ম্যাক্সিমাম প্রাবল্য কোথায়, ই সর্বোচ্চ কোথায় হবে সেটা বার করার জন্য ই এর ফর্মুলাটা কি আছে, কে কিউ এক্স বাই এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2। আমরা ডিই বাই ডিএক্স 0 করব। 0 করলে এক্স এর একটা ভ্যালু পাওয়া যাবে, সেটা পাওয়া যাবে প্লাস মাইনাস r/√2। এখানে ই এর ভ্যালু তুমি বসাও, ই এর ভ্যালুকে বসিয়ে তুমি যদি ডেরিভেটিভ করো এক্স এর সাপেক্ষে, এবং ই যদি সর্বোচ্চ হয় তাহলে সর্বোচ্চের ডেরিভেটিভ সবসময় 0 হয়, এটা করলে এক্স এর ভ্যালু পাওয়া যাবে আর বাই প্লাস মাইনাস r/√2। তার মানে এত দূরে প্রাবল্য হবে ম্যাক্সিমাম। প্লাস মাইনাস হচ্ছে কারণ ডান দিকেও কোনো একটা জায়গায় প্রাবল্য ম্যাক্সিমাম, বা দিকেও কোনো একটা জায়গায় প্রাবল্য ম্যাক্সিমাম, কোন জায়গায়, কেন্দ্র থেকে r/√2 দূরে প্রাবল্য ম্যাক্সিমাম। এবং এই ম্যাক্সিমাম প্রাবল্যের মান, এই সর্বোচ্চ মান তোমরা যদি মনে রাখতে চাও আমি বলছি, সেটা হয় ই ম্যাক্স, এই ক্ষেত্রে 2/3√3, মানে এক্স এর ভ্যালুটা তুমি যদি r/√2 এখানে বসাও ই এর একটা ভ্যালু পাওয়া যায়। এটা তোমরা দেখো, করে দেখো, কে কিউ বাই আর স্কোয়ার, এটা হচ্ছে ই হচ্ছে এটা ম্যাক্সিমাম। কোথায় ম্যাক্সিমাম, r/√2 দূরে। এখন আমরা বুঝলাম যে কেন্দ্রের কাছাকাছি, কেন্দ্রে 0, কেন্দ্রের কাছাকাছি সরলরেখা, তারপরে অনেক দূরে ই ভ্যারিস 1/x স্কোয়ার, এবং কোথাও আবার ম্যাক্সিমাম এক্স ইকুয়াল টু r/2 তে। তাহলে আমরা একটা গ্রাফ যদি আঁকি, গ্রাফটা হবে এইরকম, ই এক্স গ্রাফ। দেখো ই এক্স গ্রাফ, কেন্দ্রের কাছাকাছি, যে কেন্দ্রের কাছাকাছি কোনো বিন্দুতে ই আর এক্স, এইদিকে এক্স এদিকে ই, সরলরৈখিক, তার মানে দেখো এটুকে সরলরৈখিক। আর এক্স ইকুয়াল টু প্লাস r/2 তে ম্যাক্সিমাম, এক্স ইকুয়াল টু মাইনাস r/2 তে ম্যাক্সিমাম। এটা নিচের দিকে হবে কারণ ডান দিকের প্রাবল্য পজিটিভ এইদিকে, কারণ পজিটিভ আধান যদি এর মধ্যে থাকে প্রাবল্যের দিকে হবে। আর এই দিকে রিং এর বাঁ দিকটায় যদি তুমি চলে যাও সেখানে ই এর দিক হবে এই দিক, সেজন্য নেগেটিভ আমরা বলি। তাহলে গ্রাফটা দেখো এইরকমই হবে, আর এক্স ইকুয়াল টু r/√2 তে ম্যাক্সিমাম, এদিকে এক্স ইকুয়াল টু মাইনাস r/2 তে ম্যাক্সিমাম বাট নেগেটিভ। আর ই দূরে কি হচ্ছে 1/x স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, 1/x স্কোয়ারের সঙ্গে। আর কাছাকাছি কিভাবে হচ্ছে, ই ভ্যারিস এক্স হচ্ছে, সরলরৈখিক। এটা হয় গ্রাফ, ই এক্স এর গ্রাফ।
আচ্ছা, এটা হয়তো অনেকেই পড়েছো তোমরা। দেখো একটা অঙ্ক, এরপর তোমরা একটু করে দেখো। দুটো রিং দেখতে পাচ্ছ, একটার মধ্যে Q1 আধান, একটার মধ্যে Q2 আধান। এদের মধ্যে দূরত্ব, আচ্ছা, প্রতিটির ব্যাসার্ধ আর, প্রতিটির ব্যাসার্ধ আর। এর কেন্দ্র থেকে √3r দূরত্ব, এটা √3r, আর ওর কেন্দ্র থেকে আর দূরত্ব, এটা আর দূরত্ব। এই পি বিন্দু এখানে একটা আছে অক্ষের উপরে, বলছে EP0, তার মানে এই বিন্দুতে প্রাবল্য 0। তাহলে Q1/Q2 কত? Q1 Q2 এর অনুপাত একদম সোজা। প্রাবল্য 0 মানে কি? এখানে এই পজিটিভ আধানের জন্য প্রাবল্য বাঁ দিকের রিংটার জন্য আমরা এইদিকে বলবো, ডান দিকের রিংটার জন্য প্রাবল্য এইদিকে বলবো, এরা সমান নিশ্চয়ই, সেই জন্য EP এখানে 0 হবে। তাহলে EP 0 যদি হয়, তাহলে আমরা বলতেই পারি E1 এর ম্যাগনিটিউড E2 এর ম্যাগনিটিউড ইকুয়াল। এইবার অক্ষের উপরের প্রাবল্যের সূত্র K Q1 প্রথমটার জন্য x মানে এখানে √3 ইন্টু r, KQX হলো বাই r² প্লাস x², x² মানে হচ্ছে √3r এর স্কোয়ার, মানে 3r², তার পাওয়ার 3/2, ওই ফর্মুলাটা ইউজ করছি, KQX বাই r² প্লাস x² টু দি পাওয়ার 3/2। এবার সেকেন্ডটার জন্য পি বিন্দুতে প্রাবল্য, যেটা নাকি উল্টো দিকে, সেটা হচ্ছে K, এটার আধান Q2, এখান থেকে ডিস্টেন্স r বাই r² প্লাস x² মানে r²। তোমরা করে ফেলো, দেখো কত হয়। এখানে কিছু ক্যান্সেল হবে, K ক্যান্সেল, r ক্যান্সেল উপর থেকে, √3 Q1 হচ্ছে উপরে, নিচে 4r² টু দি পাওয়ার 3/2। আচ্ছা, একটা লাইন লিখে নিচ্ছি, 4r² টু দি পাওয়ার 3/2। আর এখানে Q2 থাকছে 2r² টু দি পাওয়ার 3/2। r² তো কেটেই যাবে, তার মানে √3 Q1 বাই 4 এর পাওয়ার 3/2 আছে, মানে 4√4 আছে। পাওয়ার 3/2 মানে হচ্ছে 4, কারো পাওয়ার √3/2 থাকলে কি হবে, মানে x এর পাওয়ার যদি 3/2 থাকে আমরা কি বলবো, x√x। তেমনি 4√4, হ্যাঁ 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 বলো। আচ্ছা, আমি একবার করে নিই, আমি তারপরে বলে দিচ্ছি। তাহলে এখানে 4√4 হচ্ছে, √4 মানে 2, আর এইখানে Q2 থাকছে, আর r² তো কেটেই যাচ্ছে, 2 টু দি পাওয়ার 3/2 মানে 2√2। আচ্ছা, এবার এই 2 ক্যান্সেল করলে আমার দেখো Q1/Q2 ইকুয়াল টু 4/√6 হচ্ছে, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে 4/√6 হচ্ছে বি, অপশন নম্বর বি। হ্যাঁ, নিউমেরিক্যালটা দেখো, একজন আমাকে বললে আবার বলতে, দুটো রিং, একই অক্ষের উপরে দুটো রিং আছে আহিত, ধনাত্মক আধানে আহিত। একটার মধ্যে আধান Q1 বলা আছে কোশ্চেনে, আর একটার মধ্যে আধান Q2। প্রথম রিং এর থেকে √3r ডিস্টেন্স দূরে, আর দ্বিতীয় রিং এর থেকে r ডিস্টেন্সে, এটা √3r, এটা r। এই পি বিন্দুতে প্রাবল্য 0, তাহলে Q1/Q2 কত হবে? তাহলে এই যে অক্ষের উপর প্রাবল্যের ফর্মুলা আমরা জানি, E = KQX বাই x² প্লাস r² টু দি পাওয়ার 3/2। এই ফর্মুলাকে ইউজ করতে হবে। এই রিংটার জন্য প্রাবল্যের অভিমুখ এই দিক, আবার এই রিংটার জন্য প্রাবল্যের অভিমুখ এই দিক, এই দুটো ইকুয়াল হবে, তবেই তো এখানে নেট প্রাবল্য 0 হবে। তাহলে বলছে যদি EP 0 হয়, তাহলে Q1/Q2 কত? EP 0 মানে দুটো প্রাবল্য ইকুয়াল করলাম, দুটো প্রাবল্য ইকুয়াল করলাম মানে কি, ওই এই ফর্মুলা ইউজ করলাম, অক্ষের উপর KQ1 √3r ডিস্টেন্স বাই r বাই x, এই যে নিচে x² প্লাস r² প্লাস x², এটা কিন্তু x² মানে হচ্ছে √3r তার স্কোয়ার, আর এটা হচ্ছে এখানে হচ্ছে x², এই ডিস্টেন্স rই আছে, তার মানে r² প্লাস r²। এটা করলে Q1 Q2 রেশিও আমাদের কাটাকাটি গিয়ে
4/√6। এটা হচ্ছে অ্যান্সার। ভালো প্রবলেম। তারপর দেখো নেটওয়ার্কের খুব প্রবলেম হচ্ছে, ঠিক। আচ্ছা, তারপর এবার আমরা তোমাদের জানা কিছু বিষয় বলবো। কি বিষয়? জানা বিষয়ের মধ্যে তড়িৎ দ্বিমেরু। সবার জানা আছে তড়িৎ দ্বিমেরু কি জিনিস। দুটো সমপরিমাণ বিপরীত জাতীয় আধান খুব কম দূরত্বে অবস্থান করলে ওই সংস্থাটিকে বলা হয় তড়িৎ দ্বিমেরু। এখানে মাইনাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান যদি থাকে তাহলে আমরা এটাকে দ্বিমেরু বলি। এই দ্বিমেরুর শক্তি আমরা কিভাবে প্রকাশ করি? দ্বিমেরুর ভ্রামক দ্বারা প্রকাশ করি। দ্বিমেরু ভ্রামক আমরা পি দিয়ে লিখি। আধানের মান পি ইকুয়াল টু আধানের মান ইন্টু তাদের মধ্যে ব্যবধান। তার মানে আধানের মান প্লাসটাই নিতে হয়, এখানে ম্যাগনিটিউড অফ চার্জ ইন্টু ব্যবধান। ধরো এই ব্যবধানটা যদি আমি এ বলি, কিউ ইন্টু এ, এটাকে আমরা দ্বিমেরু ভ্রামক বলি। পি ইজ ইকুয়াল টু কিউ ইন্টু সেপারেশন। এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তোমরা জানো। আমি সংক্ষেপে বলবো এই সব জায়গায় মাইনাস কিউ, এখানে প্লাস কিউ। পি এর অভিমুখ সবসময় মাইনাস থেকে প্লাস আধানের দিকে, এই দিকে হচ্ছে পি এর অভিমুখ হয়। সিজিএস একক আর এসআই একক পি এর কি কি তোমরা জানো? আধান ইন্টু দূরত্ব। এসআই তে কুলম মিটার। সিজিএস একক হচ্ছে তোমার ইএসইউ সেন্টিমিটার। এর ব্যবহারিক একক হচ্ছে ডিবাই। 1 ডিবাই ইজ ইকুয়াল টু 10⁻⁻18 ইএসইউ সেন্টিমিটার, বা কুলম্বে লিখলে 3.335 ইন্টু 10⁻30 কুলম মিটার। 1 ডিবাই ইজ ইকুয়াল টু হলো। তাহলে একক দেখলাম, দ্বিমেরু কি জিনিস, দ্বিমেরুর ভ্রামক কি জিনিস সেটা দেখলাম, দ্বিমেরুর স্ট্রেংথ যে রিপ্রেজেন্ট করে সেটাই আমরা দ্বিমেরু ভ্রামক বলি। তারপরে তোমাদের জানা বিষয় ভ্রামক ভেক্টর রাশি। দুটো দ্বিমেরুর ভ্রামক P1 আর P2 যদি হয় তাহলে এখানে পি নেট কত ভেক্টর যোগ হবে। পি নেট আমরা বলবো, যদি ম্যাগনিটিউডটা যদি শুধু বলে তাহলে P1 প্লাস P2, আর ভেক্টর বললে P1 i ক্যাপ প্লাস P2 i ক্যাপ। বিপরীত দিকে যদি থাকে P1 P2 তাহলে এখানে পি নেট ভেক্টর যোগ বলের মতো P1 মাইনাস P2 হলো। এইবার মনে করো এটাও পি এটাও পি, এদের মধ্যে অ্যাঙ্গেল 60 ডিগ্রি। তাহলে এখানে পি নেট কত তোমরা জানো, 60 ডিগ্রি অ্যাঙ্গেল থাকলে সমান মানের ভেক্টর যদি হয় তাহলে √3 ইন্টু যে কোনো একটা ভেক্টরের মান হয় √3p হলো তিনটা। তারপর আমরা চলে যাই, দেখো এখানে দুটো দ্বিমেরু দেওয়া আছে, এটা মনে করো পি, এটা মনে করো পি, এদের মধ্যে এইখানে এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 60 ডিগ্রি। এখানে পি নেট কত? এইখানে পি নেট তোমরা দেখে কি বুঝতে পারছো পি নেট কত হবে? ডিরেকশন দেখো, 60 ডিগ্রি অ্যাঙ্গেল না আসলে প্রথম 120 ডিগ্রি। এই দ্বিমেরু দুটোর মধ্যে অ্যাঙ্গেল অ্যাকচুয়ালি 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রিতে আবার যদি ইকুয়াল ভেক্টর দুটো থাকে তাদের রেজাল্টেন্ট তবে ইকুয়ালি হয়, মানে পি হবে অ্যান্সার এটার। 4 নম্বর দেখো, একটা সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে এক জায়গায় -2 কিউ আধান, এখানে প্লাস কিউ আধান, এখানে প্লাস কিউ আধান। এখানে নেট তড়িৎ দ্বিমেরু ভ্রামক বার করতে হবে। -2 কিউ আধান, এখানে দুটো দ্বিমেরু আছে, এই -2 কিউ আধানকে তুমি মনে মনে ভাগ করে নাও। এখানে একটা আছে মাইনাস কিউ, আরেকটা আছে মাইনাস কিউ, তার -2 কিউ হলো। এবার এই মাইনাস কিউ এর সঙ্গে এই প্লাস কিউ একটা দ্বিমেরু গঠন করছে, আর এই মাইনাস কিউ এর সঙ্গে এই প্লাস কিউ একটা দ্বিমেরু গঠন করছে, এবং এদের অভিমুখ এই দিক মাইনাস থেকে প্লাসের দিকে, এবং সমবাহু ত্রিভুজ জন্য এটার অ্যাঙ্গেল 60 ডিগ্রি। দুটো দ্বিমেরুর ভ্রামক ইকুয়াল, সেটা P ইজ ইকুয়াল টু কিউ ইন্টু এ।
তাহলে নেট কত হবে? পি নেট হবে 60° অ্যাঙ্গেল আছে, তার মানে √3 ইন্টু পি। √3 ইন্টু পি মানে হচ্ছে √3 ইন্টু কিউ ইন্টু এ, এটা হচ্ছে পি নেট। যখন এ আধান দিয়ে থাকবে, দূরত্ব দিয়ে থাকবে, তখন আমাকে আধান দূরত্ব দিয়ে প্রকাশ করতে হবে। নেক্সট, এখানে আরেকটা অঙ্ক দেখো, এখানে -3q আধান। ধরো এই বিন্দুটার স্থানাঙ্ক 0a, এটা 0 0 বিন্দু, এটা 0 -a, আর এই বিন্দুটার স্থানাঙ্ক মনে করো -a0। তাহলে এখানে -3q আধান আছে, এখানে +q, এখানে +q, এখানে কেন্দ্রে দেখো মানে মূল বিন্দুতে আবার +q আধান আছে। তাহলে এখানে তিনটা দ্বিমেরু আছে, -q, -q, -q। এই -3q কে তুমি তিনটা পার্টে ডিভাইড করলে একটা এইদিকে, একটা এইদিকে, আর একটা এইদিকে। এই দ্বিমেরুর ডিস্টেন্স এইটা, এই দ্বিমেরুর মানে সেপারেশন বিটুইন টু চার্জেস এটা, আর এটার ক্ষেত্রে এইটা। আচ্ছা দেখো এইটুকু এ দূরত্ব, এটুকু এ দূরত্ব, এটা তাহলে √2a। আবার এইটা এ দূরত্ব, এটাও এ দূরত্ব, তাহলে এটাও √2a। তাহলে দুটো দ্বিমেরুর ভ্রামক ইকুয়াল। আমি ধরে নিচ্ছি এটার P1, এটার P2। এই P1 P2 ইকুয়াল। P1 আর P2 হচ্ছে ম্যাগনিটিউড, সেটা P নাম দিলাম। সেই Pটা কত? Q ইন্টু √2a। আচ্ছা এবার এই দুটোর P1 আর P2 কত অ্যাঙ্গেলে আছে? দেখো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা কত? এটা 90°। এই বাহু সমান, তার জন্য এটা 45°, এটাও 45°, তাহলে এটাও 45°। তার মানে এই দুটো অ্যাঙ্গেল হচ্ছে, এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 90°। তাহলে এই P1 P2 যে রেজাল্টেন্ট, সেটা হবে √2 ইন্টু পি। এবার বাকি রইল আরেকটা দ্বিমেরু, যেটা নাকি -q আর +q, যেটা নাকি মূল বিন্দুতে আছে। তাহলে ওইটার জন্য হচ্ছে q ইন্টু a জাস্ট। তার মানে পি নেট আমাদের কি দাঁড়ালো? পি নেট দাঁড়ালো √2 ইন্টু পি, দুটোর জন্য, এটার জন্য আর এটার জন্য √2p প্লাস আবার কিউএ। √2 ইন্টু পি মানে কিউএ, কি বললাম, √2 ইন্টু পি মানে হচ্ছে কত? পি মানে হচ্ছে কিউএ √2 প্লাস কিউএ, তার মানে 2QA প্লাস কিউএ। আচ্ছা ক্যালকুলেশন ভুল হলে তোমরা একটু দেখো, 3QA পি নেট। এই নেক্সট, আচ্ছা তোমাদের জানা জিনিস একটু বলি। দ্বিমেরু জন্য তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য, অক্ষের উপরও কোনো বিন্দুতে প্রাবল্য E ইকুয়াল টু অ্যাক্সিসের উপরে, সেটা হচ্ছে 2kp/r³। এখানে পি এর ডিরেকশন আর ই এর ডিরেকশন একই দিক। এখানে পি এর ডিরেকশন তো এই দিক, এইখানে ই এর ডিরেকশন এই দিক, পি এর ডিরেকশন ই এর ডিরেকশন এই দিক। লম্ব সমদ্বিখণ্ডক অবস্থান, সেখানে ই পারপেন্ডিকুলার পজিশনে, তোমরা জানো kp/r³ হচ্ছে ম্যাগনিটিউড বা ডিরেকশন, এইখানে প্রাবল্যের অভিমুখ এই দিক হয়, সেই জন্য একটা মাইনাস সাইন দাও এখানে। প্রাবল্য আর পি দুটো বিপরীত দিক জানা তোমাদের, আমি জাস্ট টাচ করে ছেড়ে দিচ্ছি। যে কোনো অবস্থানের প্রাবল্য, ধরো এইরকম একটা অবস্থানের প্রাবল্য, এই অ্যাঙ্গেলটা থিটা, সেটাও জানো তোমরা, ইকুয়াল টু kp/r³ √3 cos স্কোয়ার থিটা প্লাস 1। এর ডিরেকশন ধরো এইখানে ই নেট এই দিকে হচ্ছে, যেটা ই বললাম আর কি। আচ্ছা এই অ্যাঙ্গেলটা ধরো ফাই হচ্ছে, এই যে tan ফাই ইকুয়াল টু আমরা জানি হাফ tan থিটা। tan ফাই এটা আর এর সঙ্গে কোণ ই এর, যদি বলে পি এর সঙ্গে ই এর কোণ কত? পি তো এই দিক, এখানে পি এই দিক, মানে তুমি ধরে নাও মনে মনে এই দিক, পি এই দিক, তাহলে এই কোণটা থিটা। পি এর সঙ্গে ই এর অ্যাঙ্গেল,
তাহলে ই আর পি এর অ্যাঙ্গেল সেটা হচ্ছে থিটা প্লাস ফাই। ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। ঠিক বলছো? হ্যাঁ, এটা হবে। হ্যাঁ, এটা ই এবং পি এর মধ্যে কোণ, ই এবং পি এর মধ্যে কোণ, ঠিক থিটা প্লাস ফাই। এবার ফাই মানে হচ্ছে ট্যান ইনভার্স হাফ ট্যান থিটা। হলো, অনেক সময় এই অ্যাঙ্গেল ডিরেক্ট চায়, ডিরেক্ট তোমরা লিখে দিতে পারবে পি এর সাথে ই এর অ্যাঙ্গেল। হলো, নেক্সট কোন দুটো? এগুলো এগুলো তো তোমাদের জানা। আচ্ছা, নাও এটা। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আমি শুধু তোমাদের মনে করিয়ে দিচ্ছি, তোমরা কয়েকদিন আগেই পড়েছো। সুষম তড়িৎ ক্ষেত্রে যদি ধরো ই তড়িৎ ক্ষেত্রে একটা দ্বিমেরুকে রাখা যায়, দ্বিমেরুর উপর লব্ধ বল সবসময় সুষম তড়িৎ ক্ষেত্র যদি হয় তাহলে জিরো। টর্ক জিরো হতেও পারে, তাহলে এটা সর্বদা সুষম তড়িৎ ক্ষেত্রে টর্ক শূন্য হতেও পারে, টর্ক শূন্য হতেও পারে, আবার নাও হতে পারে। কারণ টর্কের সূত্র তোমরা জানো, টাউ ইজ ইকুয়াল টু পি ক্রস ই। তার মানে টর্কের মান হচ্ছে পি ই সাইন থিটা। পি নির্ভর করবে থিটার উপরে। যখন 0 ডিগ্রি অ্যাঙ্গেল তখন টর্ক জিরো, 180 ডিগ্রি যখন অ্যাঙ্গেল তখন টর্ক জিরো। তার টর্ক শূন্য হতে পারে, আর অন্য অ্যাঙ্গেল থাকলে টর্ক তখন থাকবে। টর্কের ডিরেকশন পি ক্রস ই, পি আর ই এর মধ্যে অ্যাঙ্গেল থিটা। এই আমার এই ছবিতে টর্কের ডিরেকশন পি ক্রস ই করলে রাইট হ্যান্ড থাম্ব রুল অনুযায়ী টর্কের ডিরেকশন হচ্ছে ইনওয়ার্ডস। এরকম সাইন দিয়ে আমরা বোঝাই। অর্থাৎ তুমি যদি এখানে টর্ককে ভেক্টর কোয়ান্টিটি দিয়ে লিখতে চাও, মানে ইউনিট ভেক্টর দিয়ে লিখতে চাও, তাহলে পি ই সাইন থিটা লিখবে, সঙ্গে ইনওয়ার্ড ডিরেকশন মানে হচ্ছে মাইনাস আই ক্যাপ, মাইনাস কে ক্যাপ তুমি লিখতে পারো সঙ্গে। তার টর্ক শূন্য হতেও পারে, নাও হতে পারে। টর্কের ফর্মুলা হচ্ছে পি সাইন থিটা, ম্যাগনিটিউড পি সাইন থিটা, আর ভেক্টর ফর্ম হচ্ছে পি ক্রস ই। এটা হচ্ছে এফ নেট এবং টর্ক। আচ্ছা, এটা তো গেল আমি বললাম সুষম তড়িৎ ক্ষেত্র। সুষম তড়িৎ ক্ষেত্র না হলে এফ নেট বল থাকবেই। মানে তড়িৎ ক্ষেত্রের মান যদি আলাদা আলাদা হয় বিভিন্ন জায়গাতে, ধরো এই বিন্দুতে প্লাস কিউ আধান, এই বিন্দুতে মাইনাস কিউ আধান, এইখানকার তড়িৎ ক্ষেত্র যদি আলাদা হয়, এইখানকার তড়িৎ ক্ষেত্র যদি আলাদা হয়, তাহলে এই বল দুটো আলাদা হবে। এখানে যদি ইউ1 কিউ হয়, ইউ1 তড়িৎ ক্ষেত্র হয় এই বিন্দুতে, তাহলে ইউ1 কিউ হবে প্লাস আধানের উপর, আর মাইনাস কিউ আধানের উপর ই2 কিউ হবে, এবং এরা বিপরীতমুখী হবে, তার মানে রেজাল্টেন্ট ফোর্স থাকবে। তাহলে এখানে এফ নেট যেটা নট ইকুয়াল টু জিরো যদি সুষম না হয়। টর্ক যেটা এইটাও জিরো হতেও পারে, টর্ক যেটা সেটা জিরো হতেও পারে, নাও হতে পারে, হতেও পারে। হ্যাঁ, যখন ই এর দিকে অ্যালাইন করে থাকবে তখন হবে না, আবার নাও হতে পারে। আচ্ছা, এই ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্র যদি না হয়, বল বার করতে হয় এফ ইজ ইকুয়াল টু মাইনাস, আচ্ছা আমি একবারই লিখে দিই, পি ডিই বাই ডি আর, এই সূত্র দিয়ে। পি হচ্ছে, আর তুমি যদি ভেক্টর দিয়ে দেখো, এখানে ভেক্টর, এটা ভেক্টর, তাহলে এখানে ডট প্রোডাক্ট লিখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বল। সুষম না হলে, যেটা এফ নেট, যেটা নট ইকুয়াল টু জিরো বলা হলো, তার মানে হচ্ছে এইটা। পি আর ই এর ডিরেকশন যদি একই থাকে, সেই ক্ষেত্রে তুমি
পি ডিই বাই ডিআর লিখতে পারো। তার মানে ই এর ভ্যালুকে ডেরিভেটিভ করতে হবে ডিস্টেন্সের রেসপেক্টে, তাহলে তুমি এফ পাবে। এর বিভিন্ন ধরনের অঙ্ক হয়, আজকে আর অত টাইম হবে না। যেমন একটা অসীম দৈর্ঘ্যের তারের জন্য তারের কাছে যদি তুমি একটা ডাইপোলকে রাখো, তাহলে ডাইপোলের উপর কত বল ক্রিয়া করবে, এখান থেকে আসবে। দুটি ডাইপোল, এদের মধ্যে বল কত, সেটাও তুমি এটা দিয়েও করতে পারো। এছাড়া আরো টেকনিক আছে। বৃত্তাকার রিং, তার অক্ষের উপরে কোনো একটা ডাইপোলকে রাখা হলো, বৃত্তাকার রিং এর অক্ষের উপরে, তার উপর ক্রিয়াশীল বল কত হবে, এভাবে ডেরিভেটিভ করতে হবে। তার মানে সেই ক্ষেত্রে ই এর ভ্যালু জানা আছে। নেক্সট, বহিস্থ তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরুকে ঘোরাতে কার্য, তোমরা এটা জানোই, W = PE cos θ1 মাইনাস cos θ2। হ্যাঁ, অবশ্যই ই এর সঙ্গে দুটো অ্যাঙ্গেলই ই এর সাথে হবে। প্রাথমিক অ্যাঙ্গেল θ1 এই অবস্থায় ছিল পি, তারপরে এই অবস্থায় নিয়ে যাওয়া হলো পি কে, এই অ্যাঙ্গেলটা θ2, ই এর সাথে দুটো অ্যাঙ্গেল। বহিস্থ তড়িৎ ক্ষেত্রে দ্বিমেরু স্থিতিশক্তির সূত্র তোমরা জানো, মাইনাস পিই cos θ, মানে হচ্ছে মাইনাস পি ডট ই, এটা হচ্ছে ইউ। আচ্ছা, তার মানে এবার প্রায় সময় তো প্রায় শেষ, সময় তো শেষই, তোমরা একটু দেখো। এবার একটু ইম্পর্টেন্ট কথা বলি। একটা দ্বিমেরু যদি তড়িৎ ক্ষেত্রে থাকে, সুষম তড়িৎ ক্ষেত্রে, এটা তড়িৎ ক্ষেত্রে সুষম ধরা হচ্ছে, তড়িৎ ক্ষেত্রের মান সমান। দ্বিমেরু আর তড়িৎ ক্ষেত্রের দিক যদি একই দিকে থাকে, মানে দ্বিমেরু ভ্রামকের দিক আর তড়িৎ ক্ষেত্রের দিক একই, ই আর পি একই ডিরেকশন, তার মানে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, সেই ক্ষেত্রে এফ নেট 0, টাউ নেট 0। স্থিতিশক্তি সূত্র কি, ইউ ইজ ইকুয়াল টু মাইনাস পিই cos θ, তার মানে মাইনাস পিই হবে স্থিতিশক্তি। দ্বিতীয় ক্ষেত্রে যদি ই আর পি 90 ডিগ্রি থাকে, ই আর পি 90 ডিগ্রি, সেখানে বল তো শূন্যই, সুষম তড়িৎ ক্ষেত্রে বল সর্বদাই শূন্য। টাউ নেট, টাউ এর ফর্মুলা কি, পিই sin θ, sin 90 1 পিই। স্থিতিশক্তি 90 ডিগ্রিতে 0, cos 90 তে 0। 180 ডিগ্রি কোণ যদি ই এই দিক, পি এই দিক থাকে, বল তো 0ই, টাও 0, আর স্থিতিশক্তি হচ্ছে এখানে প্লাস পি হবে। তোমরা জানো যে অবস্থানে মোট বল শূন্য, মোট টর্ক শূন্য, সেই অবস্থানগুলিকে বলা হয় সাম্যাবস্থা। তা দুটো সাম্যাবস্থা আমরা পাচ্ছি, একটা 0 ডিগ্রি অবস্থান, একটা 180 ডিগ্রি অবস্থান। এইটা একটা সাম্যাবস্থা, এইটা একটা সাম্যাবস্থা। এখানেও টর্ক 0 ফোর্স 0, এখানেও ফোর্স 0 টর্ক 0, তাহলে এটাও সাম্যাবস্থা, এইটাও সাম্যাবস্থা। এটা সাম্য নেই, এটার মধ্যে সাম্য নেই এখানে। আচ্ছা, এইবার এই সাম্যাবস্থার মধ্যে যে ক্ষেত্রে নাকি পোটেনশিয়াল এনার্জি সব থেকে কম থাকে, সেটাকে বলি আমরা সুস্থির সাম্য। তাহলে এইখানে পোটেনশিয়াল এনার্জি কম, এটা সুস্থির সাম্য। আর যে সাম্যাবস্থায় পোটেনশিয়াল এনার্জি বেশি, এটা অস্থির, তাহলে এটা অস্থির সাম্য। তার মানে সুস্থির সাম্য কাকে বলে, তুমি ই এর ডিরেকশনে একটা ডাইপোলকে রেখে একদম ওই ডিরেকশনে যদি ডাইপোলের অভিমুখ থাকে, এটাকে আমরা সুস্থির সাম্য বলছি। তো ডাইপোলটাকে একটু ঘুরিয়ে দিলেও আগের অবস্থায় চলে আসবে। আবার তুমি যদি ই এর সাথে পি উল্টো দিকে রাখো, পি কে সামান্য একটু ঘুরিয়ে দাও ডাইপোলটাকে, এটা একদম এদিকে চলে আসবে, উল্টে যাবে, একদম আগের অবস্থায় ফিরবে না। তাহলে আগের অবস্থায় যখন না ফেরে, তখন আমরা অস্থির সাম্য বলি, আর আগের অবস্থায় ফিরলে সেটাকে আমরা সুস্থির সাম্য বলি। তাহলে যখন ই আর পি একই ডিরেকশনে, তখন সুস্থির সাম্য হয়, ব্যাস। তারপরে সুস্থির সাম্যে একটা ব্যাপার, একটা তড়িৎ দ্বিমেরু যদি সুস্থির সাম্যে থাকে, ধরো একটা তড়িৎ দ্বিমেরু এইভাবে আছে,
এটা তড়িৎ দ্বিমেরু। এই সাম্যাবস্থানকে আমি যদি সামান্য যদি পরিবর্তন করি, একটু ঘুরিয়ে দিই, সামান্য কোণে ঘোরালে এটা সরল দৈর্ঘ্যতে আন্দোলিত হয়। সেই সরল দৈর্ঘ্যতে আন্দোলনের যে পর্যায়কাল সেটা মনে রাখো, আমি ডিরেক্টলি লিখে দিচ্ছি 2 পাই I/PE। পি দ্বিমেরুর ভ্রামক, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র, আই হচ্ছে জড়তা ভ্রামক। জড়তার ভ্রামক এখন তোমার ওই কনফিগারেশন অনুযায়ী আসবে জড়তার ভ্রামকের মান কত হয়। আচ্ছা, তাহলে এই সূত্র মনে রাখতে হচ্ছে আমাকে, সরল একটা দ্বিমেরু সুস্থের সাম্য থেকে সামান্য বিঘ্নিত করলে তার গতি সরলদর গতি হবে, সামান্য বিঘ্নিত করলে তবেই গতি সরলদর গতি হবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে সেই সরলদর গতির সূত্র ডিরেক্টলি মনে রাখতে পারো। লাস্ট আমাদের আজকে এই অঙ্কটা বলে শেষ, এবং সেটা সহজ অঙ্ক একদম। দেখো, নিট 16 এসেছিল, একটি তড়িৎ দ্বিমেরু 30 ডিগ্রি কোণে স্থাপন করা হয়েছে, যেখানে তড়িৎ ক্ষেত্রের তীব্রতা 2 × 10⁵। এটা পারবে সবাই পারবে, অথচ দেখো নিটে এসছে। আচ্ছা, ই এর ভ্যালু হচ্ছে এখানে 2 × 10⁵ নিউটন পার কুলম। আচ্ছা, টর্ক অনুভব করছে 4 নিউটন মিটার। দ্বিমেরুর দৈর্ঘ্য এ, সেটা হচ্ছে 2 সেন্টিমিটার, মানে 2 × 10⁻²2 মিটার। বার করতে হবে প্রতিটি আধান একটা দ্বিমেরুকে কত কোণে রাখা হলো, 30 ডিগ্রি কোণে রাখা হলে কত টর্ক অনুভব করে সেটা বলা আছে, একদম ডিরেক্টলি ফর্মুলা। টাউ ইজ ইকুয়াল টু PE sin থিটা। PE sin থিটা থেকে আমরা টাউ ইজ ইকুয়াল টু পি এর মানে হচ্ছে চার্জ ইন্টু সেপারেশন, ই সাইন থিটা। এই চার্জটাই তো বার করতে হবে, তার মানে কিউ ইজ ইকুয়াল টু টর্ক বাই এ ই সাইন থিটা। এখন তোমরা একটু করেও নিতে পারো, তার মানে এখানে কিউ দাঁড়াচ্ছে, টর্ক হচ্ছে 4, এ কত 2 × 10⁻², ই কত 2 × 10⁵, সাইন থিটা মানে সাইন 30 ½ 2 2 ক্যান্সেল, তাহলে 4/2 মানে হচ্ছে এখানে 2 × 10⁻³ কুলম, তার মানে এটাকে বলছি আমরা 2 মিলি কুলম। দেখো কোনটা, বি নম্বর হচ্ছে অপশন কারেক্ট। এই আজকে তোমাদের ক্লাস শেষ হলো। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। এরপরে আমাদের ফিজিক্স পড়াতে তোমাদের অন্য স্যার আসবেন, ঋত্বিক বাবু আছেন, তারপর জ্যোতির্ময় বাবু আছেন, অভিজিৎ বাবু আছেন। হ্যাঁ, তাদের ক্লাসগুলো তোমরা করবে। আমার হয়তো বা এরপরে ক্লাস হতে হতে প্রায় 1 মাসই হয়তো বা হয়ে যাবে, তখন হয়তো অন্য কোনো টপিক নিয়ে আমার আলোচনা করতে হবে, সিরিয়াল যদি আমরা মেনটেন করতে চাই, মানে হয়তো কারেন্ট ইলেকট্রিসিটি বা অন্য কোনো টপিক হবে। যাই হোক, তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতেই পারো, হোয়াটসঅ্যাপের নম্বর আমি দিয়ে দিয়েছি। এছাড়া কারো আমি দেখেছিলাম যে গত ক্লাসে অনেকেই আমাকে মেসেজ করেছিল যে আমি এই কোশ্চেনটা টুকতে পারিনি স্যার, আপনি একটু পাঠাবেন নাকি। তা আমি বেশ কয়েকটা পাঠিয়েছিলাম। তা আজকে আমি এই আজকের যে পিডিএফটা সেটা আমি তোমাদের গ্রুপেই দিয়ে দিব। আর আজকের আমি ক্লাসটাও রেকর্ডিং করে নিয়েছি, সেটা আমি হয়তো বা ইউটিউবে দিয়ে দিব, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারবে। তার লিঙ্ক আমি তোমাদের পাঠিয়ে দিব। ঠিক আছে, শেষ করছি। বাই সবাইকে। হ্যালো। হুম, থ্যাংক ইউ।